কিন্তু এই জঙ্গলের কামাই করতে 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 কাকা দুটো বাঘে খেয়েছে। রাত্রি ওই বাঘ ওই এসে সেই লোক উঠেছে, ঠিক ধরেছে এরকম জায়গায়, ধরে ওইভাবে টাইনে তুলে যখনই ও ছেলে দিয়েছে এরকম ভাবে, আমরা যে কাঠ কাটটিছি ও দিকেছে। আচ্ছা, দিকে গাছটা যেই এমনি মরমর করে ভেঙে পড়েছে, ও ওদিক থেকে ছুটে এসে ওই সেই ডালপালার আড়ালে রয়েছে। এখন কাকা বলে দেখি গাছটা দেখি সেদ্ধ করে খুঁজেছে কিনা। এখন যেই না দেখি গুঁড়ি মেরেছে, আমি তখন ওই গাছের মাথায় ভোট দেবো বলে উঠেছি, আর ওই ডালের ওপর লাভ দেখে কাকা ধরে, আর যেই ধরেছে আমি লাভ দিয়ে কিন্তু পড়েছি। ও কাকার টাইনে যাচ্ছে আর আমি কাকার ঠ্যাং ধরে রাখেছি। আমার যে বাঘে ধরবে কিনা এটাও আমি খেয়াল করিনি, যে কাকারে বাঁচাবো। কাকার নিয়ে যাচ্ছে, রাশের গায়ে যেই হাত দেওয়া হয়েছে ও তখন রগারগি করছে, একবার হাউ করে পড়তেছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবন যোগেশগঞ্জ, এবং যোগেশগঞ্জের একদম শেষ প্রান্ত, মানে বাংলাদেশ বর্ডারের কাছে। তো এখানে এসে আমরা এমন একজন মানুষ পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন জঙ্গল করে এসেছেন। এছাড়াও ওনার বয়স যখন ছিল 8-9 বছর, সেই সময় থেকেই কিন্তু উনি সুন্দরবন জঙ্গল করে আসছেন। এখনো পর্যন্ত কিন্তু উনি সুন্দরবন জঙ্গল করছেন, এবং সুন্দরবন জঙ্গল করেই ওনার পুরো জীবনটাই যাচ্ছে। এবং এই সুন্দরবন জঙ্গলের উপর থেকেই ওনার পরিবারকে নিয়ে উনি চলেন। তো ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো সুন্দরবন জঙ্গলটা কিরকম, কিভাবে এখানে মাছ কাঁকড়া ধরা হয়, এই যে সাধারণ গ্রামবাসীরা রয়েছেন তারা কেন বারবার সুন্দরবন জঙ্গলে ছুটে যান, সেখানে গেলে তাদের উপরে বিভিন্ন সময় বাঘের আক্রমণ হয়, অনেককে বাঘ তুলে নিয়ে যায়, বাঁচাতে পারে না। আবার অনেককে এরকম আছে যাদের বাঘের মুখ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, কেউ হয়তো মৃত, কেউ হয়তো জীবিত। তো এইরকমই সুন্দরবন জঙ্গলের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোই আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটাকে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমাদের পিছনে যে শুকিয়ে যাওয়া যে খালটা দেখতে পাচ্ছেন এবং খালের পাশে যে জঙ্গল, এটার নাম হচ্ছে কুড়েখালি। তো মূলত আমরা একদম কুড়েখালির জঙ্গল লাগোয়াই আমরা বসে রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে ঘেরা আছে, এরও একটা কারণ আছে। তার কারণ এইখান থেকে প্রতিনিয়ত বাঘ কিন্তু এই গ্রামের ভিতরে চলে আসে, তাই কিন্তু এখানটায় নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে বাঘ সহজে আসতে না পারে। তো বন্ধুরা, আমরা এখানে এসেই এমন একজন মানুষকে পেয়েছি যিনি ছোটবেলা থেকে কিন্তু সুন্দরবন জঙ্গল করে আসছেন, তার অভিজ্ঞতা বহুদিনের। ওনার মুখ থেকেই আমরা শুনবো অ্যাকচুয়ালি সুন্দরবন জঙ্গল কি, কিভাবে সুন্দরবন জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে, কিভাবে সুন্দরবনে যারা গিয়ে বিভিন্ন সময় বাঘের মুখে পড়ে, কিভাবে তারা পড়ে, কিভাবে বাঘ শিকার করে, এই সমস্ত ঘটনাগুলোই আমরা পার্ট বাই পার্ট ওনার কাছ থেকে শুনবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে নি। কাকু, আপনার নাম কি? আমার নাম রমাপদ গাইন। রমাপদ গাইন। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শমশেরনগর। শমশেরনগর 3 নম্বর। আচ্ছা, এই যে আমরা যে জঙ্গলটার পাশে বসে রয়েছি, যেই জঙ্গল এবং এই খালটার নাম কি? এই খালের নাম হচ্ছে কুড়েখালি। কুড়েখালি। কুড়েখালি মূলত আপনার বাড়ি তো এই জঙ্গল লাগোয়াই একদম? হ্যাঁ, একদম লাগাও, মানে এই জঙ্গলের রাস্তার পাশে বাড়ি। তো আপনি মোটামুটি সুন্দরবনে যে জঙ্গল করে আসছেন, এটা কতদিন ধরে করে আসছেন? আমি করে আসতেছি প্রথমে, মানে আমি 8-9 বছরের থেকে এই জঙ্গলের ভিতরে। তখন হয়তো ভালো জঙ্গল না করতে জানলেও জঙ্গলেই চলাফেরা করতাম। আচ্ছা, যারা যেত তাদের সঙ্গে চলে যেতাম। এমনকি আমার সময় আমি নিজেই বুঝতে পারি যে নদী পার হয়েছি, তাহলে আমার বয়স কত ছিল, যে তার একটা মান সম্মান আছে এটাও চিন্তা করতাম না। প্যান খুলে বগলে করে ওপারে গিয়ে প্যানও পরেছি। আচ্ছা, মানে আপনি এতটাই ছোটবেলা থেকে করে আসছেন। জন্মস্থান জায়গা আমাদের এখানে, যেহেতু আপনার এখানে জন্মস্থান, আপনাদের নিশ্চয়ই বাপ কাকারা নারাও হয়তো সুন্দরবন জঙ্গলে হয়তো যেতেন। সেই তাদের দেখা দেখি, আশেপাশের মানুষের দেখা দেখি, আপনিও ওই ছোটবেলা থেকে জঙ্গলের উপরেই আপনার পুরো জীবনটা নির্ভর। যে বাঘে এত বড় আক্রমণ করে এটাও কিন্তু তখন আমাদের খেয়াল ছিল না, যে বাঘ কি জিনিস এটা বুঝলাম না। এইভাবে চলাফেরা করতে করতে তখন এই চোখের সামনে যখন দেখেছি কত বাঘ, আমাদের এলাকার মানুষ সকালে বাড়িতে যাচ্ছে, সন্ধ্যায় আর ফিরছে। আচ্ছা, এমন ধরনের ঘটনা ঘটতে ঘটতে তখন জানলাম যে জঙ্গলে বাঘ আছে, তো বাঘের ভয় করতে হয়। তো বাঘ ওই চলছি, বনে চলি ফিরি আসি, এই করতে 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 এই বয়স আমার 66-67 বছর বয়স। 67 বছর বয়স। মানে 2 বছর বয়স বেশি হতে পারে, কম হতেও পারে। মোটামুটি 50-55 বছর আপনি সুন্দরবন জঙ্গলে রয়েছি, মানে হ্যাঁ। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, একটা মানুষ যদি যে কোনো কাজে 50 বছর নিজেকে যদি ইনভলভ করে রাখে, তাহলে তার অভিজ্ঞতা কতটা হতে পারে। আমরা এই ধরনের মানুষকেই আমরা খুঁজি,
যার অভিজ্ঞতা সুন্দরবন জঙ্গল সম্পর্কে অভিজ্ঞতা অনেক বেশি, তাদের মুখ থেকেই আমরা সুন্দরবনের অ্যাকচুয়ালি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা ভিডিওতে সঙ্গেই থাকুন, ওনার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, ওনার মতন একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে। আচ্ছা কাকু, যে এই যে আপনার কথাই বলি, আপনি যে এই যে 50 বছর ধরে সুন্দরবন জঙ্গল করে আসছেন, আপনার কি কখনো এরকম মনে হয় না যে সুন্দরবনে তো বাঘ আছে, ভয় আছে, তাহলে আমি সুন্দরবন জঙ্গল করব না, আমি অন্য কোনো কিছু করি? এখন বাপ কাকারা তো এইভাবে করতে করতে খেতে খেতে আইয়েছে। বিদেশে অনেক কাজকর্ম আছে, কিন্তু আমরা যাইনি, বা বিশেষত আমি যাইনি। আপনার কথাই আমি বলছি। হ্যাঁ, আপনি মানে কেন যান না কেন? ওই যাইনি, মনে হয় যে আমাদের এখানে এই কাজে আমার ভালো, আমি বিদেশে যে এত ভালো কাজ রয়েছে তাও আমি নিজে খেয়াল করিনি বা জানিও। আচ্ছা আমি মনে করি আমার জঙ্গলের কামাই এইটাই আমার ভালো। আচ্ছা। কিন্তু এই জঙ্গলের কামাই করতে 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 কাকা দুটো বাইরে খেয়েছে, খেলেও এত কিছু ভয় পেয়েছে। সেখানে কাকা যে দুটো বাইরে খেয়েছে সব আমি লোক হয়েছিলাম, আপনি সঙ্গে ছিলেন? আমি সঙ্গে ছিলাম। ঠিক আছে। আমরা গেছি 9 জন লোক, 9 জন। লোক। এখন সত্যি কথা বলতে কি, গিয়েছিলাম কাঠ কাটতে, আচ্ছা নদী ধুদুল কাঠ। পৌষ মাসে কাঠ কাটতে গিয়ে এক জঙ্গলের ভিতরে ঢুকে, আর সেখানে একটা নালা আছে। নালাটা বেশ, যখন জোয়ার আসে তখন একটু জল ওঠে, আর কিছু সময় পর সেই জায়গাটা শুকনো হয়ে যায়। আমরা সেই জায়গায় লোক রেখে, ফরেস্টারের ভয়, লুকিয়ে থাকতে হবে। এখন রাত্রি ঘুমিয়ে আছি, সারাদিন কাঠ কাটেছি, কাঠ কেটে লোক রান্না খাওয়া করে ঘুমিয়ে আছি। ওপরে নাড়া দেওয়া আছে, যারা বলে বিজলি, বিজলি দেওয়া আছে, ভেতরে আমরা শুয়ে আছি। রাত্রি ওই বাঘ ওই এসে সেই লোক উঠেছে, উঠে আমরা তো ঘুমিয়েছি, কেউ বলতে পারিনি। ও ঠিক একজনে, মানে আমার সেই ছোট কাকার ঠিক ধরেছে এরকম জায়গায়। মানে যখন আপনারা ঘুমাচ্ছিলেন বাঘ আস্তে আস্তে নৌকায় উঠেছে, লোকে উঠেছে, আপনারা টের পাননি? আমরা কেউ টের পাই। আর নৌকায় উঠে আপনার ছোট কাকার গলার এই নলি ধরে নিয়েছে? ধরেছে, আচ্ছা, ধরে তারপরে? ধরে ওইভাবে টাইনে তুলে যখনই ও চাইলে দিয়েছে এরকম ভাবে, চাইলে দিয়ে যখন একটা মানে একটা এমন একটা দোলা লেগেছে, আর ওটা মসাজ করলো কেন, আর সবাই বেশ এটা চিন্তার মধ্যে দিয়ে উঠে। তখন আমরা ওই বিচলি ফাঁকা করে দেখি ও দাঁড়িয়ে আছে নৌকার উপরে, লোকের উপরে দাঁড়িয়ে। সে দৃশ্য দেখলে যে কোনো লোকের খতম হয়ে যেতে হবে। তার মানে ও দাঁড়িয়ে আছে কেন, যে এরা মাথা তুলে আমার কোনো আক্রমণ করে। আচ্ছা। এখন দাঁড়িয়ে যখন আমরা দেখলাম যে আমরা মাথা উঁচা করলে আমাদের রেহাই নেই, তার ও যখন ওখানতে লাভ দিয়ে যখন চোয়ারে গিয়ে ফুটতেছে, তখন দেখছি যে আমার কাকা নেই। আমরা গলা মজা করে দেখি যে কাকার মুখি করে নিয়ে যাচ্ছে। যে মুখি করে কেমন নিয়ে যাচ্ছে, বিড়ালে যেমন ইঁদুর ধরে ওইরকম মুখি যাচ্ছে, নিয়ে চলে গেল। আমরা ওই রাত্রি বেশি হাঁকাইছি, রে তো আর করতে পারছি না, ফরেস্টটা চুরি করে গেছি, ওইভাবে চলে গেল। গিয়ে সেখান থেকে ওই কান্নাকাটি সবাই করতে করতে লোক ওটা জোয়ার হইলো, কোনো রকমে বাড়ি এলাম, কিন্তু করতে পারলাম না কিছু। আইসে যে সরে যে তুমি একটু কান্নাকাটি করবা, এও কোনো করার কায়দা নেই, যেহেতু আপনারা মানে চুরি চোরাই করেছিলেন, কাট কাটতে কাঠ গেছিলেন। কাটতে গেছিলাম। আর তখন এই বিএসএফ যদি জানে, কি ফরেস্টাররা জানে, তাহলে আবার যে কটা বেঁচে আছে সব কটার একটা উপরে আক্রমণ ঝামেলা। যা বাবা ওই গায়ে গেল, মানে মুখ চেপে থাকতে হবে। ওই যেরকম বলে বাঘে ধরলে কানতে পারে না, আর এই কাকা গেল আবার আর এক ওই কাঠ কাটায়। আবার সেখান থেকে কয়েক বছর পরে আবার গেলাম বনে যাই। বনে কিন্তু আমাদের যাওয়া বন্ধ নেই, আমরা যে সবসময় বনে চুরি করতে যাই তাও যাই না, পাশেও যাই, যেমন মধু কাটতে যাই ওটা পাশে চলে যেতে হয়। আর বিভাসীটা আমরা এখন কিন্তু মানে কম হয়ে গেছে ওই বিভাসী কাজটা। আচ্ছা। কিন্তু কাঁড়া তাঁড়া গুলো ধরতে গেলে যাচ্ছি, বিভাসে যাচ্ছি, সবাই রেস্টিংয়েও কেউ যাচ্ছে। তো ওই কাঠ কাটতে গিয়ে তাহলে বাঘ কেমন জিনিস আপনি একটু ধারণা করুন, যে বাঘটা কি জিনিস। গাছ, আমরা যে পশুর গাছ যেগুলো বলি আমরা ডুম, আমাদের ভাষায় এখানে ডুম বলি, ফাড়াই করে তক্তা হয়। আচ্ছা। তো এখন ওই গাছ কাটতে গেছি, কাটতে গিয়ে গাছ ফেলিয়ে দিতে ভাই, বাঘ এমন জিনিস ও কোথায় লুকিয়ে দিয়েছে, আমরা যে কাঠ কাটতেছি ও দেখেছে। আচ্ছা। দিকে গাছটা যেই এমনি মরমর করে ভেঙে পড়েছে, ও ওদিক থেকে ছুটে এসে ওই সেই ডালপালার আড়ালে রয়েছে। আচ্ছা, মানে যে গাছটা পড়ে গেছে উড়ির আড়ালে, ওর ডালপালা আড়ালে ও ঘাপটি মেরে বসে রয়েছে, ঘাপটে মারিয়ে গেছে সঙ্গে সঙ্গে। তাহলে কি কায়দায় গেছে আমরা দেখতে পাইনি। আমি কাঠ কাটতেছি, কাঠ কেটে আমরা দুই বাপুই এক গাছে কাটতেছি, আবার পাশে সাইডে অনেক আমরা গেছি 8-9 জন। কেউ কেউ কাটতেছে, দুজন দুজনে সব জায়গায় কাটতেছে। এখন ওই গাছ, এখন কাকার প্রতি, কাকা তুমি দাঁড়াও,
আমি মাথাটা ভোট দে নেই, তখন গোড়া কাটে গেছে, এবার মাথাটা কাটতে হবে। তা কাকা বলছে যে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুই ওঠ, উঠে মাথাটা ভোট দে। এখন আমার কাকা যদি দাঁড়িয়ে থাকতো বাঘ ধরতে পারতাম না। গাছের খোলে অনেক সময় নোনা পোকা আছে, ছিদ্র করে গোড়ার থেকে। এখন কাকা বলে দেখি গাছটা দেখি সেদ্ধ করে খুঁজেছ কিনা। এখন যেই না দেখি গুড়ি মেরেছে, আমি তখন ওই গাছের মাথায় ভোট দেবো বলে উঠেছি, আর ওই ডালের ওপর লাভ দেখে কাকা ধরে, আর যেই ধরেছে আমি লাভ দিয়ে কিন্তু পড়েছি বাঘের গায়ে। না, বাঘের গায়ে না, কাকার যখন ধরেছে ঘাড়, ধাক্কা মেরে ফেলি দিয়েছে, ফেলি দিয়ে ঘাড় ধরেছে। তার মানে এরকম করে গুঁড়ি মেরিয়ে দেখছিল, আর ওই ঘাড়ে ধরেছে, ঘাড় ধরে নিয়েছে। আর আমি ওই দিকে উকান্তে লাভ দিয়ে পড়ে কাকার ঠ্যাং ধরেছি। ঠ্যাং ধরলি ও কাকার টাইনে যাচ্ছে, আর আমি কাকার ঠ্যাং ধরে আগেছি। মানে ও ঘাড় ধরে টানছে, আরে বাবা, আর আপনি ঠ্যাং ধরে? আমি কাকার ঠ্যাং ধরেছি, আমি কাটিয়ে নেবো মনে করতেছি। যে ওই হাঁক আর আমি দিতে পারিনি, হাঁক দিলে যে আর সব লোকগুলো ছুটে আসবে, এই হাঁকটা আর আমার দেবার সময় হয়নি। ওই যে ধরে যার আমি হুতোষে পড়ে, আমার যে বাঘে ধরবে কিনা এটাও আমি খেয়াল করিনি, যে কাকারে বাঁচাবো। কাকার নিয়ে যাচ্ছে, ঠ্যাং ধরে বেশ ধরে যার আমার একান্তের টাইনে অন্তত বেশি না নিয়ে যাক, অন্তত 50-60 হাত আমার ওই সময়টা নিয়ে যাচ্ছে। কিন্তু গাছের খোল দে আমার এইসব বুক টুক সব ছালিয়ে গিয়েছিল। এখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর এমন একটা বিকায়দা ও টান দিয়েছে, আমার হাত থেকে ছাড়িয়ে গেছে। তারপর উঠে আমি চিন্তা করতেছি, আমি কি ভুল করলাম, আমি কি ভুল করতেছি, ও তো আমার মারতে পারে, মেরে ফেলতে পারে। তখন হাঁক দিলাম, ওরে তোরা ছুটি আয়, কেরা কোথায় আছি, কাকার বাঘে ধরে, কাকের বাঘে ধরে। এখন ওরা চারিদিক থেকে যখন ছুটি আসলো, তখন ও নিয়ে এখন ও চারিদিক থেকে হাঁক উঠে গেছে, যেই বলেছে কাকার বাঘে ধরেছে, চারিদিক থেকে হাঁক দিয়েছে, ও তখন ওই থুয়ে বসে দিয়েছে। আর আমরা তখন আর টানছে না, না টানছে না, রেখে দিয়ে। কিন্তু আমি যেখানে রয়েছি এখান অন্তত 50 হাত দূরে নিয়ে রেখে দিয়েছে। আমাদের কিন্তু হাতটা ছ্যাং ছাড়িয়ে গেছে, সেখান থেকে ও আরো 50 হাত নিয়ে গেছে, নিয়ে ওখানে ছাড়িয়ে দিয়ে আমরা যখন হাঁক দিচ্ছে, ও তখন দিচ্ছে, দেখি আমার ব্যাট করতেছে কেন, ও চালাক মা, ও হিংস্র হলে কি হবে, মানুষের ভয় সবারই করে। সেই এখন ওখান থেকে আমরা তখন হানানি, তখন একটা মোটিস আলাদা, আমার তখন এমন একটা অবস্থা হচ্ছে জোরে আমি মেরে ফেলবো, কিন্তু ভয়টা স্টেজ না, বলো মেরে চল লাঠি সোটারে কেটে বড় বড়ি করতেছি। ও তখন ওখান থেকে কাকার ধারটা সরিয়ে অন্য ধারে চলে গেছে। মানে ও তখন হয়তো বুঝতে পেরেছে যে এখন দলবল মিলে আসছে, হয়তো আমাকে মারবে, ওর জন্য ওই লাশ রেখে হয়তো সরে গেছে। এখন তখন ওই রাস্তায় নিয়ে রাস তোল, এখন ওর থেকে 2-4 জন রাস ধরে পাথর খোলা করে নিয়ে পাচ্ছে, আর ও কিন্তু তখন বলো রোকারুকি করছে, রাসের গায়ে যেই হাত দেওয়া হয়েছে ও তখন রোকারুকি করছে, একবার হাউ করে ফুটতেছে, আর ওই সঙ্গে হাইরে ওর উপরে হাং না দিলি আমরা ও তো রোধ করতে পারবো। তখন এমন ধরনের একটা ক্যাপাসিটি করতে হবে যে আপনার গায়ে বল না থাকলেও মুখটাকে আর মোটিসটাকে আলাদা না নিলে ওর সঙ্গে পারা যাবে। তখন ওই ওরে সামনে ঘুরিয়ে রাস নিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে 2-4 জন ওই লাঠি নিয়ে, ও যখন এসে হাউ করে পড়ে। আর ওদের একটা দৃশ্য খারাপ কোনটা, এই যে ওপরে যে এই যে ভুঁড়ি, এর একটা তারিখ, আর ওই দাঁত কুকুরি যখন বেরোয়, সে দৃশ্য দেখলি মানে যে কোনো মানুষ, কিন্তু ওই দৃশ্যটা আগে নষ্ট করতে হবে, তবে আপনি ফিরে বাড়ি আসতে পারবেন। আর ওই করে তখন হিংস্র, ও হিংস্র, তার সাথে আপনার হিংস্র না আলি ওর কাছে ফিরে আসার কোনো কায়দা নেই। ওইভাবে রাস করলাম, তাও ছুটে গেছে লোক অব্দি। আমাদের একটা নিয়ম আছে, এইখানে যদি একটা মানুষ ধরে বাঘে, তারা নিয়ে আসতে গেলে ফিরিয়ে নিয়ে আসুক আর নিয়ে যাক, ওখানে একটা ওই ছিটে পুঁতে, গড়ানে ছিটে কাটিয়ে পুঁতে ওর মাথায় একটা রিসানা করে থুতে হয়। তার মানে কেন আরো কোনো লাইয়ে ভাইয়ে যদি আসে, এই জায়গাটা যেন না ওঠে, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, মানে ওইখান থেকে সাবধানে যেন থাকে, সাবধানে থাকে, যে এখানে জানবে, যদি কেউ ওঠে তাহলে জানবে যে এখানে এই একটা অঘটন করে দেয়, তোরা সাবধানে চলিস। এই যে চিহ্নর জন্য, তাহলে বাঘ কেমন জিনিস বুঝুন। ও ছুটি এসে আমরা মেরে বোধহয় 10 হাত অন্তরে যেতে পারেনি লোক ভাইয়ে, ও এসে সেইটা গাল দিয়ে কামড়ে তুলে ফেলেছে, সেটাকে তুলে ফেলে দিয়ে। হ্যাঁ, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তার মানে তো বোঝা যাচ্ছে যে বাঘ মানে মানুষের যে কীর্তিকলাপ সমস্তটা বোঝে, সব জানে, সব অভিজ্ঞতা ওর আছে, যে এইটা কেন পুঁতেছে এটা ওরা জানে। আচ্ছা, এই যে কাট কাটতে গিয়ে আপনার যে সুন্দরবন জঙ্গলে আপনার কাকা যে মানে প্রাণ হারালো, বাঘ তাকে নিয়ে চলে গিয়েছিল, তারপরেও আপনারা তো আবার সুন্দরবন জঙ্গলে যাচ্ছেন। হ্যাঁ, তা আপনাদের কি মানে শরীরে কি ভয় বলতে কিছু কাজ করে না?
এখন ভয় ঠিকই করে, প্রতিটা মানুষের ভয় আছে ঠিকই, কিন্তু ভয় করলে তাহলে তো পেট চলবে না, আচ্ছা, পেট চলবে না, সংসার বাঁচাতে পারবো না, বাচ্চা কাচ্চা বাঁচাতে পারবো না। এখন ওই ভয় দেহর মধ্যে রেখে ওই জঙ্গলে চলতে হয়। চলতে চলতে আবার সেই সাহসটা, ও কথাটা যখন মনতে ভেসে যায়, আচ্ছা, মা বাবা মলে কান্নাকাটি হয়, হলে তো আবার কিছুদিন পর ভালো হয়ে যায় মানুষ। আমাদের ওইরকমই ঘটনা চলে। আচ্ছা, মানে আপনারা ভয় পান, আপনাদেরও ভয় হয়, হয় কিন্তু আপনাদের পেটের জ্বালায় পেটের সংসার জ্বালায়। চালাতে গেলে হ্যাঁ। আপনাদেরকে সেই ভয়টা ভুলে গিয়ে আবারও আপনাদেরকে সুন্দরবন জঙ্গলে যেতে হয়। এইখানে বসবাস করতে গেলে ওই ছাড়া রাস্তা নেই, ওই জঙ্গল ছাড়া। মানে ভয় থাকলেও দুঃখ থাকলেও সেটাকে ভুলে যেতে ভুলে হচ্ছে। যেতে হয়। ভুলে গিয়ে আবার ওই বাচ্চা কাচ্চা বউ ছেলে পিলে বাঁচাবার জন্য ওই সময় করতেই হয়। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন, মানুষ মাত্রই কিন্তু ভয় হয়, প্রত্যেকটা জীবজন্তুরই কিন্তু একটা ভয় আছে। এই যে বাঘ মানুষকে যে শিকার করছে, তারও কিন্তু একটা ভয় আছে। তো এরকমই তো এনাদের সামনে থেকে যখন বাঘে কাউকে আক্রমণ করে তুলে নিয়ে যাচ্ছে, এনারা ক্ষতবিক্ষত হচ্ছেন, এনাদেরও কিন্তু ভয় হয়। কিন্তু ভয় হলেও এনারা কিন্তু সেই ভয়টাকে এনারা ভুলে যেতে বাধ্য হচ্ছেন। তার কারণ এই সমস্ত এলাকায় আয়ের বিকল্প উৎস নেই। তার জন্যই কিন্তু তারা সেই ভয়টাকে ভুলে গিয়ে আবার সুন্দরবন জঙ্গলে যাচ্ছেন, মাছ কাঁকড়া ধরছেন, আবার তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। মানে একটা সার্কেল বাই সার্কেল এটা চলতে থাকছে। এই সার্কেলের ভেতরে এনারাও কিন্তু সেইভাবে করেই অভ্যস্ত হয়ে গেছেন। ও সুন্দরবন জঙ্গলে গেলে বাঘ আছে, মানুষ খায়, খেয়ে নিলে তো হয়ে গেল, খেয়ে নিলে তো মানে টোটাল ঝামেলাটাই শেষ হয়ে গেল, আমাকে আর তাহলে চিন্তা করতে হচ্ছে না। কি কাকু, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, ওটা আপনি ঠিকই বলেছেন। যদি ধরুন মানে কেউ যদি মনে করে যে আমি সুন্দরবন জঙ্গলে গেলে আমাকে বাঘে নিয়ে যাবে, সে এই যে পরিস্থিতি, মানে এখানকার যা অবস্থা, সেখান থেকে মানে বেঁচে থাকার থেকে হ্যাঁ, অনেকে মনে করে সঠিক, কি, আপনি ওই কথাটা ঠিকই বলছেন। মনে করে কি না হ্যাঁ, যে ওই যদি কথাটাই বাঘে সঠিক। আমাকে নিয়ে যায় তাহলে তো আমার কোনো যাক, ঝামেলা ঝামেলা নেই। হয়ে গেল, আর আমার বাচ্চা কাচ্চারও দেখতে হবে না, ওদের জন্য আমার লড়াই করতে হবে না কারোর সঙ্গে, যা বাবা ফুরিয়ে গেল। আপনি ওই কথাটা ঠিকই বলেছেন, ওই কারণেই আমাদের বন জঙ্গল করে খেতে। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন এনারা কতটা অসহায়। তাই বন্ধুরা, আমার এই চেষ্টা যে এই সমস্ত মানুষের কাছে অ্যাকচুয়ালি সঠিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এই ভিডিওগুলোকে নিজেরাও দেখুন এবং এই ভিডিওগুলোকে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করুন, যাতে এই সমস্ত মানুষের এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যাতে পুরো পৃথিবীবাসী জানে। সবার জানা উচিত সুন্দরবন বলেও একটা জায়গা রয়েছে, সেইখানকার যে মানুষগুলো রয়েছে তাদের জীবনের কাহিনী, আমার মনে হয় এগুলো জানা উচিত। কারণ আপনি যদি শেয়ার করেন, হয়তো আপনার কোনো টাকা লাগবে না, কিংবা কোনো পয়সা লাগবে না, কোনো অর্থ লাগবে না, হয়তো আপনার আঙ্গুলের একটা চাপ দরকার। তো আপনার এই আঙ্গুলের একটা চাপে কিন্তু একজনের জীবন হয়তো পরিবর্তন হলেও হতে পারে। ভিডিওটা আমরা আর বেশি বড় করব না, ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।